পৃথিবীর সব দেশে সবসময় রূপান্তর প্রক্রিয়াটা আসলে বেদনার, এটা খুব আনন্দের হয় না, এটা কষ্টের হয়। চেষ্টা করছে সারা দেশের মানুষ, সেই চেষ্টার পর্যায়ে কিন্তু আসলে অনেকগুলো হতাশার জায়গা তৈরি হতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, তার সাথে সেই শেষ মুহূর্তে সে তো মারাত্মক মূল্য দিতে হলো, ফলে আমরা অনেক প্রত্যাশা করেছি। এই প্রত্যাশাগুলো করারই দরকার ছিল না, বরং এই অতি প্রত্যাশা আমাদের সংকট তৈরি করেছে। কেউ মনে করেছে হাসিনাকে সরিয়ে আমি খেলাফত কায়েম করবো, আমরা কি সেটা হতে দেবো নাকি? শেখ হাসিনার পতন এবং আগামী 10 বছরের জন্য সেনা শাসন বা 5 বছরের জন্য সেনা শাসন, আকাশ ভাই আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করেন। আপনার কি মনে হয় জনগণ বাসায় ফিরে যেত, না আমরা এটা চাই না, শেখ হাসিনাই থাকুক, সেনা শাসন আমরা মানব না? রাজনীতিতে হতাশা আছে, কিন্তু আমাদের বড় প্রত্যাশা ছিল 5 আগস্টের পরে। এই 9 মাস পরে এসে কেমন আছে আমার স্বদেশ? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেখান থেকে কথাটা শুরু করেছেন, যে আমাদের আজকের অনুষ্ঠানে যে শিরোনাম, যে হতাশা প্রত্যাশা, আসলে হতাশা ব্যাপারটা আসে যে তার আগে একটা প্রত্যাশা ছিল বলে। অর্থাৎ যখন আমরা প্রত্যাশা অনুযায়ী ঘটনাগুলো ঘটে না, তখন আমাদের মধ্যে হতাশা তৈরি হয়। কিন্তু একই সাথে এটাও খেয়াল করা দরকার যে হতাশা থাকে বলেই আবার নতুন প্রত্যাশা তৈরি হয়। অর্থাৎ হতাশা থেকে বেরিয়ে আসার যে চেষ্টা, সেটার সাথেও কিন্তু প্রত্যাশা থাকে বলেই সেটা আমরা করি। এখন রাজনীতি এটা একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ এটার অনেকগুলো পর্ব থাকতে পারে। ইতিহাসের যে যদি আমরা কালক্রমটা আমরা দেখি, তাহলে এটা একটা নিরবধি প্রক্রিয়া, এটা সতত চলছে একটা প্রক্রিয়া। ফলে এই চলমান প্রক্রিয়াটার যদি কোনো একটা নির্দিষ্ট সময়কে আমরা কেটে ধরি, তাহলে সেখানে আপনি কখনো প্রত্যাশা বেশি পাবেন, কখনো হতাশা বেশি পাবেন। আমরা 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আমরা চেয়েছি, যে প্রত্যাশাটা আমরা চেয়েছি, সেই প্রত্যাশাটার মূল জায়গাটা হচ্ছে যে, যদি খুব অল্প কথায় আমরা এটা সারমর্ম করি, যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। শ্বাসরুদ্ধকর এই অর্থে যে মানুষ তার মতামত প্রকাশ করতে পারতেন না, মানুষ তার পছন্দ মতন পেশা, ব্যবসা, সৃজনশীলতার কাজে যে নিয়োজিত হওয়ার যে সুযোগ, সেই সুযোগের মধ্যে সমতা ছিল না। ফলে আমাদের এবং তার যে সংগঠন, তার বিশ্বাস, তার মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী কাজ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গাটা প্রচণ্ড রকমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। যেটা আমাদের সংবিধানে ছিল, সেই অধিকারগুলোই আমরা পাচ্ছিলাম না। ফলে আমরা এই পরিবর্তনটা দেখলাম যে এই যে একটা জোয়াল, একটা গভীর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার যে জোয়াল আমাদের ঘাড়ে চেপেছিল, যেটা আমাদেরকে এরকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে চেপে রেখেছিল, সেটার একটা মুক্তি আমাদের একটা ইমিডিয়েট প্রত্যাশা ছিল। সেই মুক্তি অর্জনের যে প্রক্রিয়া, যে রাজনৈতিক যে প্রক্রিয়াটার মধ্যে আমরা ছিলাম, দেশের মানুষ ছিল, সংগঠনগুলো ছিল, সেক্ষেত্রে কিন্তু ক্রমশ আমরা নতুন সমাজেরটা কেমন চাই, নতুন বাংলাদেশটা কেমন চাই, তার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো দানা বাঁধছিল। কিন্তু সেই স্বপ্নগুলো যে কোনো একটা নির্দিষ্ট একক দল কিংবা একক গোষ্ঠী, তারা যে একটা খুব সুসংঘবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে তৈরি করছিল, সেরকম না। ফলে স্বপ্নটার মধ্যেও কিন্তু একটা বহুরূপী, বহু বর্ণের একটা স্বপ্ন ক্রমশ আস্তে আস্তে দানা বাঁধছিল। কিন্তু সেই স্বপ্নের মধ্যে জায়গাটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণ চাই, যে বাংলাদেশে মানুষ তার পছন্দ মতন দল করতে পারবে, পছন্দ মতন ধর্ম রাখতে পারবে, পছন্দ মতন তার বিশ্বাস নিয়ে কাজ করতে পারবে, তার যে জিনিস ভালো লাগে না সেটা নিয়ে কথা বলতে পারবে, সে সমালোচনা করতে পারবে। এটা একটা মৌলিক জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে সমাজে সেই গত আমলের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশাল বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগের ফলে যে সমাজে যে অসমতা তৈরি হয়েছিল, সেটা যেন ক্রমশ কমে আসে। অর্থাৎ অর্থনীতির জায়গাটাতে যেন গণতন্ত্রায়ন হয়, অর্থনীতির জায়গাতে যেন আরও একটা অন্তর্ভুক্তিমূলক হয়। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। যেমন আমরা যদি বিচার বিভাগ বলি, সংসদ বলি, আমাদের বিশ্ববিদ্যালয় বলি, আমাদের আমলাতন্ত্র বলি, পুলিশ বলি, এই যে অত্যন্ত প্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের, সেই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা, এই প্রতিষ্ঠানগুলো যেন এই দেশের জনগণকে তার প্রয়োজন অনুযায়ী সেবাটা দিতে পারে, সেই মুখী তৈরি করার একটা কাজ ছিল। ফলে প্রত্যাশার মধ্যে আমাদের এটা তৈরি হয়েছে, তাহলে প্রতিষ্ঠানগুলোর যে পুনর্গঠন দরকার, সেই ব্যাপারটা ছিল। তো
আমরা আগস্ট থেকে আজকে হচ্ছে 2025-এর এই আমরা মে মাস পার করছি, এই যে প্রায় 8 মাস বা 7 মাসের কাছাকাছি যে সময়, এই সময়টাকে আমি দেখি যে একটা রূপান্তর পর্যায়। এই রূপান্তর পর্যায়টার ব্যাপারে আমাদেরকে খেয়াল করা দরকার, যেটা পৃথিবীর সব দেশে সবসময় রূপান্তর প্রক্রিয়াটা আসলে বেদনার, এটা খুব আনন্দের হয় না, এটা কষ্টের হয়। এবং রূপান্তর প্রক্রিয়ার ব্যাপারে আর একটা জিনিস খেয়াল করা দরকার, যে এটা একরৈখিক না। অর্থাৎ আপনি ভেবে রাখলেন একটা রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবেন, এটা এমন হয় না। এই রূপান্তর প্রক্রিয়াটা এটা কখনো একটু সামনে যাবে, কখনো একটু পেছনে আসবে, ফলে আপনার একদম একরৈখিকভাবে আগের পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঘটবে সেটা হয় না। এবং এই রূপান্তর প্রক্রিয়া অবশ্যই সময় সাপেক্ষ। ফলে এই সময়ের মধ্যে এই তিনটা জিনিস যদি আপনি, এবং এর যে পেস, যে গতি, সেটাও কিন্তু কখনো একটু দ্রুততর হবে, কখনো একটু স্লো হবে, এরকম হতে পারে। ফলে এই যে বেদনার যে পর্যায়টা, অর্থাৎ যখন আমরা গড়ে উঠছি বলে আমরা চেষ্টা করছে সারা দেশের মানুষ, সেই চেষ্টার পর্যায়ে কিন্তু আসলে অনেকগুলো হতাশার জায়গা তৈরি হতে পারে। কিন্তু সেই হতাশাগুলোর সামনে কিন্তু একটা বড় প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলো নিয়ে আবার আপনার কাছে আসবো। ডাক্তার জাহিদুর রহমান, আপনি রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, লেখালেখি করছেন। এখানে যদি একটু দেখেন যে একদিকে এক পাল্লায় যদি হতাশা রাখেন, এক পাল্লায় যদি প্রত্যাশা রাখেন, কোনটাকে ভারী দেখেন? এবং আমরা এই কেন হতাশার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হচ্ছে? কারণ আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি অপ্রয়োজনে শব্দটা জেনে শুনে বলছি। যেমন আমি হতাশ না খুব একটা, আমি প্রায় বলি আজ না, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কথাটা যোগ করতে হবে নিয়ম মতো। তো পালিয়ে যাওয়ার পর টিভিতে এবং অনেকগুলো পাবলিক প্রোগ্রামে তখন প্রচুর অনুষ্ঠান আয়োজিত হতো, ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য অনেক জায়গায় অনেকগুলো সেমিনার। আমি একটা কথা খুব রিপিটেডলি বলেছি, আমাদের একটা জিনিস আমাদের ক্ষতি করতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত প্রত্যাশা। হয়তো এটা যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, তার সাথে সেই শেষ মুহূর্তে সে তো মারাত্মক মূল্য দিতে হলো, ফলে আমরা অনেক প্রত্যাশা করেছি। এই প্রত্যাশাগুলোর করারই দরকার ছিল না, বরং এই অতি প্রত্যাশা আমাদের সংকটও তৈরি করেছে। একটা উদাহরণ দিই, খেয়াল করবেন 5 তারিখের পর থেকে একটা ডিবেট ছড়িয়ে পড়েছিল। আমি নিজেও এই ডিবেটের একটা পক্ষে চলে গেলাম এবং আমি দীর্ঘদিন অনেকের সাথে এই ডিবেটটা করেছি আমার যেখানে প্ল্যাটফর্ম আছে। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান। আপনি খেয়াল করবেন আমাদের প্রধান উপদেষ্টা প্রথম এটাকে বিপ্লব বলতেন। আমি এই জিনিসটা, এই বিপ্লবটা একটা মিথ এখানে, এটা কোনোভাবেই বিপ্লব না। আই ক্যান ডিসকাস একাডেমিকলি, এখন আজকে সেদিকে যাচ্ছি না। কিন্তু এই বিপ্লব মনে করা যেটা হলো, বিপ্লব তো একটা যে ব্যাপার, তার সাফল্য কী হবে না হবে পরে, কিন্তু বিপ্লবের কাছে আমাদের এক্সপেকটেশন প্রচুর থাকে। সো আমরা এই গণ অভ্যুত্থানের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করলাম। রাদার আমি বলেছি এটা একটা গণ অভ্যুত্থান, এটা মেনে নিয়ে এর কাছ থেকে যতটুকু চাওয়া যায় ততটুকু চাই। কথাটা খুব সিম্পল। আমি আম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে আম চাইতে পারি না, কিন্তু না, আমরা অনেকে সেটা মানলাম না এবং আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করলাম যেগুলো আসলে তা ছিল না। যেমন আমি যদি ট্রু সেন্সে একটা কথা বলি, যেমন আমরা কি বলছি যে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার এক দফা পতন 3 অগাস্ট, বলা হয়েছিল যে স্বৈরাচারী ব্যবস্থার পতন এবং সেটা এই ফ্যাসিবাদী ব্যবস্থা, এবং সেটার যাতে আর কোনোদিন ফিরে না আসে সেই ব্যবস্থা করতে হবে। আমি একটা হাইপোথেটিক, একটা থট এক্সপেরিমেন্ট আপনাকে করতে বলি। 3 তারিখ শহীদ মিনারে যদি ঘোষণা করা হতো শেখ হাসিনার পতন এবং আগামী 10 বছরের জন্য সেনা শাসন বা 5 বছরের জন্য সেনা শাসন, আকাশ ভাই আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করেন, আপনার কি মনে হয় জনগণ বাসায় ফিরে যেত? না, আমরা এটা চাই না, শেখ হাসিনাই থাকুক, সেনা শাসন আমরা মানব না, ফিরে যেত? আমার মনে হয় না, অ্যাটলিস্ট। কারণ শেখ হাসিনা কি করছেন না করছেন, মানুষ কি চাইছে না চাইছে, আমি প্রায় বলি যে আমার নিজের অন্তত 14 বছরের অ্যাক্টিভিজম এই পয়েন্টে আছে। 2011 সাল থেকে 2011 সালে যখন শেখ হাসিনা 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, সেদিনই বুঝে গেছি উনি শয়তানি করতে যাচ্ছেন। সো আই স্টার্টেড মাই অ্যাক্টিভিজম অন্তত ওই পয়েন্ট থেকে সিরিয়াসলি। মানুষ আসলে শেখ হাসিনার পতন চেয়েছে, মানুষ ভোট দিতে চেয়েছে, মানুষ শেখ হাসিনার সময় যেসব অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো না হোক চেয়েছে। গুম খুন, মানুষের নামে মিথ্যা মামলা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, করাপশন বেড়ে গেছে, এগুলো চেয়েছে। এখন এগুলোর জন্য কিছু সংস্কার করতে হবে, কোনো ভুল নাই, কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাও যদি মোটা দাগে কাজ করতো, ভোটের নিয়মটাও যদি থাকতো, পরিস্থিতি তো এত খারাপ হতো না। তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম, মানুষ শেখ হাসিনার পতন চেয়েছে
এবং যারা ওখানে মুভ করতে, অনেকে অত হিসাব করে নাই। আমি একটা সাক্ষাৎকারে দেখলাম আমাদের যে সবচেয়ে টাফ ফাইটের জায়গার মধ্যে একটা যাত্রাবাড়িতে, ওখানে হিউম্যান হলারের শ্রমিকরা, ড্রাইভার্স এবং হেল্পার্স, তারা জীবন দিয়ে যুদ্ধ করেছে। ওর আর কোনো পয়েন্ট ছিল না। সাক্ষাৎকারে বলছে ছাত্রলীগ তাদের জীবন, চাঁদাবাজি টাজি করে এই চাকরিগুলো, এই কাজগুলো ভীষণ টাফ, টায়ারসাম। এই করেও সে টাকা রাখতে পারে, তার ক্ষোভ হচ্ছে এলাকায় ওর সাথে চাঁদাবাজি করে। ও সংস্কার এটা সেটা ওগুলো বোঝে না। টিসিবি ট্রাকের পেছনে এখনও লোকজন দাঁড়ায়, আপনি দেখবেন 2.5-3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় 200 টাকা বাঁচাতে পারে, 250 টাকা বাঁচাতে পারে। ওর কাছে, তার কাছে চাওয়া হচ্ছে আমার জিনিসগুলো রিচের মধ্যে থাকুক। তো যে কথাটা বলছিলাম, আসলে বটম লাইন, ওজন যদি দেয় হতাশা বেড়েছে প্রত্যাশার চাইতে। কারণ হচ্ছে আমরা প্রত্যাশাই বেশি করে ফেলেছিলাম। আমরা তো কোনো কিছু ডিপেন্ড করে আমি কতটুকু হতাশ হব না হব সেটা প্রত্যাশার উপর। ভাইয়া যেটা বলছিলেন, আমি প্রত্যাশা যদি বেশি করি, অপ্রয়োজনীয় প্রত্যাশা করি, তাহলেই প্রবলেম। আমি মনে করি এখনও যথেষ্ট সময় আছে, আমাদের প্রত্যাশাটা যদি কমিয়ে আনি, আমরা ইনস্ট্যান্টলি দেখবো আমাদের হতাশা কমে গেছে। যেমন ধরুন, সব রাজনৈতিক দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল নিজেদের মধ্যে ফাইট শুরু করেছে, এক ধরনের কালচারাল ওয়ার শুরু হয়েছে। এটা না হলে ভালো হতো, কিন্তু এটা তো এক্সপেক্টেড, এটা হওয়ারই কথা ছিল। এটা একেবারেই বিস্ময়কর না। আমরা অনেক খুব হতাশ হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়াই করলাম, আমরা এখন সবাই মিলে একরকমভাবে কথা বলবো? নো ওয়ে। এখানে এখানে এক্সট্রিম রাইট এলিমেন্ট ছিল এই মুভমেন্টে, সেন্টার রাইট ছিল, সেন্ট্রিস্ট ছিল, সেন্ট্রাল লেফট ছিল, লিবারেল ছিল, নানান লোক ছিল। এরপরে ফাইট হবে না? কেউ মনে করেছে হাসিনাকে সরিয়ে আমি খেলাফত কায়েম করবো, আমরা কি সেটা হতে দেবো নাকি? আমি কি সেটার বিরুদ্ধে কথা বলবো না? সো ফাইট অনিবার্য হয়েছে। কেউ মনে করবে এই দেশের হাসিনা মুক্ত বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলবে না, কেউ মনে করবে হাসিনা মুক্ত বাংলাদেশে একটা মাজার থাকবে না, আবার আরেক অংশ সেটাকে প্রতিবাদ করবে, প্রটেস্ট করবে। সো এগুলোও খুব স্বাভাবিক ছিল, কিন্তু প্রত্যেকটা দেখে আমরা কেন যেন মনে করেছি যে এগুলো এরকম হবে না, সেজন্য আমরা হতাশ হয়েছি।